সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। নতুন নামজারিতে দুই শ্রেণীর ভূমি মালিকদের নামজারি না পাওয়ায় হারিয়েছে আশা, জমির স্বপ্ন এখন অনিশ্চয়তার ছায়ায়। নামজারি পদ্ধতি বাতিল হওয়ায় দুই শ্রেণীর ভূমি মালিক আর কখনো নামজারি করতে পারবে না। এই সংক্রান্ত বিপদ এড়াতে সমাধান পাবেন ভিডিওর শেষাংশে, কাজেই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। সো লেটস গেট স্টার্টেড। নতুন পদ্ধতিতে নামজারি শুরু হওয়ায় সরকার দুই শ্রেণীর ভূমি মালিকদের নামজারি না দেওয়ার খবরটি একটি গভীর হতাশা এবং অনিশ্চয়তার অনুভূতি জাগাচ্ছে। অনেক মানুষের জীবিকা ও নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে, তারা যেন নির্ভরতা খুঁজে ভগ্ন হৃদয় নিয়ে অপেক্ষা করছে। এটি এমন এক পরিস্থিতি যেখানে আশা ও অবিশ্বাসের মিশ্রণ অনুভূত হয়। একদিকে স্বপ্নের অধিকার হারানোর ব্যথা, অন্যদিকে প্রশাসনিক সিদ্ধান্তের ভরসার অভাব। নামজারি অটোমেশন হওয়ার পরপরই সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই দুটি শ্রেণীর ভূমি মালিকগণ এখন চরমভাবে ক্ষতির মধ্যে রয়েছে এবং সমস্যার মধ্যে রয়েছে। তবে ইতিমধ্যে বেশ কয়েকটি ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হয়েছে। যাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো রয়েছে তারা খুব তাড়াতাড়ি সমস্যা সমাধান খুব সহজেই যেন সমাধান করে নিতে পারেন। আর যদি তারা এই আলটিমেটামের ভিতরে, এই সময়ের ভিতরে তাদের সমস্যা যদি সমাধান করে না নেয়, তাহলে পরবর্তীতে কখনো আর তাদের জমি নামজারি করে নিতে পারবে না। ভিউয়ার্স, অটোমেশন সিস্টেম চালু হওয়ার কারণে এখন থেকে দুই শ্রেণীর ভূমি মালিকগণ মারাত্মক রকমের সমস্যার ভিতরে রয়েছে এবং হুমকির মধ্যে রয়েছে। তারা যদি সমগ্র বাংলাদেশে, দ্যাট মিনস তাদের এলাকায় অটোমেশন সিস্টেমের নামজারি চালু হওয়ার পূর্বে যদি তাদের জমির নামজারি করে নিতে ব্যর্থ হয়, তাহলে তারা কিন্তু কখনো তাদের জমি নামজারি করে নিতে পারবে না। আর যদি তারা তাদের জমি নামজারি করে নিতে ব্যর্থ হয়, তাহলে মনে রাখবেন নতুন রেকর্ডেও তারা ওই জমি নিজেদের নামে রেকর্ড করে নিতে পারবে না। তারা কখনো ওই জমির প্রকৃত মালিক বা বৈধ মালিক এটাও তারা দাবি করতে পারবে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ভিডিওতে ডিসক্রাইব করব কোন সেই দুই শ্রেণীর ভূমি এখনো পর্যন্ত নামজারি করেনি বা তাদের এলাকায় অটোমেশন সিস্টেমের নামজারি চালু হয়ে যাওয়ার পর তারা কখনো নামজারি করার সুযোগটা পাবে না। এক নম্বরে যারা হচ্ছে দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করেছে, সাধারণত নামজারিটা করতে হয়। কি কারণে নামজারি করা ম্যান্ডেটরি? তন্মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে পূর্বের মালিকের নাম সরকারের রেকর্ড বই থেকে পরিবর্তন করে সেখানে নতুন মালিক হিসেবে যে ব্যক্তি ওই জমির মালিকানা লাভ করেছে তার নাম অন্তর্ভুক্ত করা। আর এই সবগুলো প্রক্রিয়ায় একটা নামজারি প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন করতে হয়। প্রথমে যখন কোনো একজন ব্যক্তি ক্রয়সূত্রে জমির মালিকানা লাভ করে, তখন তাকে উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয় থেকে বৈধভাবে সকল তথ্য সঠিকভাবে সন্নিবেশিত করে তাকে একটা দলিল তৈরি করতে হয়। মনে রাখবেন, অনেকে দলিল তৈরি করার সময় ততটা গুরুত্ব প্রদান করে না। এমনকি যারা দলিল সম্পর্কে ভালো বোঝে, যারা অভিজ্ঞ, তাদেরকেও তিনি ওই দলিলটা যাচাই বাছাই করে নেওয়ার ক্ষেত্রেও তাদেরও শরণাপন্ন হয় না, যার কারণে পরবর্তীতে এই দলিলে চরম ভুল ভ্রান্তি ধরা পড়ে। ভিউয়ার্স, দলিলের যদি চৌহদ্দিতে ভুল থাকে, দলিলে যদি দাগ নম্বরে ভুল থাকে, এমনকি দলিলে যদি মালিকানার ধারাবাহিক বিবরণে ভুল থাকে, এছাড়া ক্রেতা বিক্রেতার ডিটেইলস এর ভিতরে যদি ভুল থাকে, সাক্ষীগণের শনাক্তকারীর বিভিন্ন যে কোনো বিষয়গুলো আছে, এই যে মূল বিষয়গুলো আছে, এই মৌলিক বিষয়গুলো যদি দলিলে ভুল থাকে, তাহলে কিন্তু আপনার দলিল অনুযায়ী আপনি কখনো নামজারির জন্য হাজারবার চেষ্টা করলেও, আবেদন করলেও নামজারি পাবেন না, নামজারি দিবে না। অনেকেই মনে করে যে আমার কাছ থেকে হয়তো সরকার নির্ধারিত যে ফিস, সেই নির্ধারিত ফিস থেকে কয়েক গুণ বেশি পরিমাণে টাকা দাবি করার জন্য, আমার থেকে টাকা আদায় করার জন্য এসিল্যান্ড মহোদয় টেকনিক অবলম্বন করে তার কিছু কর্মকর্তা কর্মচারীদের দ্বারা তৈরিকৃত একটি চক্রের মাধ্যমে আমাকে ভিকটিম বানিয়ে বা আমার কাছ থেকে ভিন্ন কোনো টেকনিক ব্যবহার করে আমার থেকে বাড়তি টাকা হাতিয়ে নিতে চাচ্ছে। ফর দিস রিজন আমার নামজারি আবেদন বারবার রিজেক্ট হয়ে যাচ্ছে। আসলে বিষয়টা কিন্তু সব সময় এরকম হয় না বন্ধুরা, এরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই। অনেক সময় আপনার ভুলের কারণে আপনার জমির নামজারি হয় না, এই বিষয়টাও কিন্তু আপনাকে ভালোভাবে বুঝতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনার দলিলটা সম্পাদনের সময় কিন্তু আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করে শতভাগ নিশ্চিত হয়ে তারপরে দলিলটা রেজিস্ট্রেশন করতে হবে যে এই দলিলের সামান্য পরিমাণে একটি ওয়ার্ডের উপরে নাই। দলিল তৈরি হয়ে যাওয়ার পর আপনি যখন দলিলটা হাতে পান,
তখনই কিন্তু আপনার নামজারি কার্যক্রম শুরু করত। আপনি চাইলেই দলিলের মূল কপি আপনার হাতে পাওয়ার পূর্বেই দলিলের সার্টিফাইড কপি বা নকল উঠিয়ে নিয়েও আপনি কিন্তু নামজারির জন্য আবেদন করতে পারবেন। এর জন্য বর্তমানে অটোমেশন সিস্টেম চালু না হলেও আপনার এলাকাতে আপনি কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম অর্থাৎ কোনো কম্পিউটারের দোকানে থেকে আপনি অনলাইনে land.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি নামজারির জন্য আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে মনে রাখবেন যে আপনার দলিলে যদি কোনো তথ্যগত ভুল না থাকে তখন আপনি সরকার নির্ধারিত যে ফিস এই টাকার ভিতরেই আপনি নামজারি করে নিতে পারবেন। কোনো কর্মকর্তা কর্মচারী আপনার কাছ থেকে বাড়তি টাকা গ্রহণ করতে পারবে না। বন্ধুরা, আপনি যখন নামজারির জন্য আবেদন করবেন তখন এসল্যান্ড মহোদয় আপনাকে নামজারি প্রদান করে দিবেন। এই ক্ষেত্রে এসল্যান্ড মহোদয় সমস্ত তথ্য যাচাই বাছাই করে দেখবেন যে সত্যিকার অর্থে আপনি যে ব্যক্তির নাম কেটে দিয়ে, দ্যাট মিনস যার নাম ইতিপূর্বে সরকারি রেকর্ড বইতে ইতিপূর্বে উল্লেখিত জমির মালিক হিসাবে যার নাম অন্তর্ভুক্ত ছিল তার নাম কেটে দিয়ে নতুন মালিক হিসাবে আপনার নাম যে অন্তর্ভুক্ত করতে চাইছেন, এক্ষেত্রে আপনি যে ডকুমেন্টস গুলো বা আপনি যে এলিমেন্টস গুলো সেখানে জমা দিয়েছেন বা প্রদান করেছেন সেই তথ্যগুলো সম্পূর্ণ সঠিক আছে কিনা। যখন তথ্যগত সম্পূর্ণ সঠিকতা তিনি যাচাই বাছাই করে পাবেন, সে সময় আপনাকে নামজারি প্রদান করবেন। তারা এভাবেই বেসিক্যালি পূর্বের মালিকের নাম পরিবর্তন করে নিয়ে সেখানে আপনি নতুন মালিকের নাম হিসেবে ইনক্লুড করে দিবে। আর এটাই হচ্ছে নামজারির সিস্টেম। এমত অবস্থায় অনেক দলিল রয়েছে, অনেক ব্যক্তি রয়েছে তারা পূর্বে নামজারির জন্য আবেদন করে, কিন্তু অটোমেশন সিস্টেমে যখন আপনার এলাকায় চালু হয়ে যাবে তখন এই পূর্বের দলিল ব্যবহার করে আপনি কিন্তু এসল্যান্ড মহোদয়ের কাছে নামজারির জন্য আবেদন করলে এসল্যান্ড মহোদয় আর আপনাকে নামজারি দিতে পারবে না। তার কারণ হচ্ছে আগেই এটার ডেট অলরেডি হ্যাজ বিন এক্সপায়ার্ড, মানে এর ডেট কিন্তু এর আগেই শেষ হয়ে গেছে, মানে বলতে পারেন যে তামাদিতে পারিত হয়ে গেছে। দ্যাট মিনস আপনার এই নামজারি করার জন্য যে সময়টা নির্ধারিত ছিল সেই সময়ের ভিতরে আপনি নামজারি করেননি। সেই কারণে নতুন করে এসল্যান্ড মহোদয়ের কাছে নামজারি চাইলেও তিনি আর আপনাকে নামজারি প্রদান করবেন না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনার এলাকায় যদি এখনো অটোমেশন সিস্টেমে পুরোপুরি ভাবে চালু না হয়ে থাকে তাহলে যত দ্রুত সম্ভব আপনার যদি এমন দলিল থাকে সেটা এখনো নামজারি করা হয়নি তাহলে যত দ্রুত সম্ভব আপনি নামজারির জন্য আবেদন দায়ের করেন। দ্বিতীয় পর্যায়ে যারা নামজারি পাবে না তারা হচ্ছে উত্তরাধিকার দিক থেকে যারা জমির মালিকানা লাভ করেছে। সাধারণত এই উত্তরাধিকারের দিক থেকে যারা জমির মালিকানা লাভ করে এরা কিন্তু অনেক ক্ষেত্রে অসচেতন হয়ে থাকে, এরা যথেষ্ট সতর্কতা অবলম্বন করে না। উত্তরাধিকার সূত্রে মালিকানা যারা পেয়ে থাকেন এরা যদি সকলে মিলে এবং নামজারির জন্য আবেদন দায়ের করে তাহলে এসল্যান্ড মহোদয় এদেরকে নামজারি দিবে। পূর্বের সরকার যারা ক্ষমতায় ছিল, এমনকি তারও পূর্বে যারা ছিল, এভাবে নামজারি প্রদান করার কোনো সিস্টেম ছিল না। কিন্তু বর্তমান যে সরকার, নতুন সরকার এক্ষেত্রে অত্যন্ত সহায়ক এবং আন্তরিক হওয়ার কারণে তিনি দেখেছে যে প্রত্যেক দিক থেকে বা পারিবারিক সূত্রে যারা সম্পত্তির মালিকানা লাভ করে কিংবা ওয়ারিশ সূত্রে তারা সাধারণত অসচেতন এবং বেশিরভাগ ক্ষেত্রে একজন যদিও সচেতন বা কনসাস হয়, অন্য ওয়ারিশরা হয়তো অসচেতন হয়। আর এভাবে অনেক সময় দেখা যায় যে যে ওয়ারিশ বা যে মালিক সচেতন তিনি নিজেও কিন্তু সচেতন হওয়ার পরও ওই জমি নামজারি করে নিতে ফেইলুর হচ্ছে। এজন্য অবশ্যই বন্টননামা দলিল বা বাটোয়ারা দলিল ম্যান্ডেটরি করা হয়েছিল পূর্বে, এমনকি এখনো আছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যদি কোনো ওয়ারিশ বাধ্যতামূলকভাবে বন্টননামা দলিল করে থাকে নিজে থেকে তাহলে কিন্তু তিনি চাইলেই ওই জমি বন্টননামা দলিল অনুযায়ী তিনি নামজারি করে নিতে পারবে। বাট অনেক সময় কিন্তু এটা সম্ভব হয় না, কারণ সকল ওয়ারিশের ঐক্যমত্যের ভিত্তিতে বন্টননামা দলিল করতে হয়। আর সকল ওয়ারিশের উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে বন্টননামা দলিল করাটা কিন্তু খুব একটা সহজ বিষয় নয়, এবং যার কারণে দেখা যায় যে অনেকে আছে যে তার ইচ্ছা থাকা সত্ত্বেও সে কিন্তু বাটোয়ারা দলিল করে দিতে পারে না। যদিও মামলা দায়ের করার মাধ্যমে বন্টননামা দলিল তৈরি করে নেওয়ার একটা সুযোগ বাংলাদেশে আছে, এখানেও কিন্তু সমস্যা ছিল। মানে পূর্বে যারা ক্ষমতায় ছিল তারা কিন্তু এই বাটোয়ারা মামলাটিকেও দীর্ঘায়িত করত এবং বিলম্বিত বা লেন্দি করত। দেখা যেত যে একটি মামলা 10 থেকে 15 বছর পার হয়ে গেছে তারপরও নিষ্পত্তি হচ্ছে না, যার কারণে অনেকে বিরক্ত হয়ে এই বাটোয়ারা দলিলের জন্য মামলা দায়ের করেনি। তবে বর্তমানে যে নতুন সরকার এসেছে এই সরকার বাটোয়ারা দলিল বা বর্তমানে দলিলের যে মামলাটা এটাকে
অনেকটা সহজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং সহজ করার যে কার্যক্রম সেটা অলরেডি শুরু করে দিয়েছে এবং আপনি চাইলেই মাত্র 1 থেকে 2 বছরের ভিতরে আপনার মামলা নিষ্পত্তি করে আপনার অন্য ওয়ারিশদের সম্মতি ছাড়াই আপনি নিজে থেকে মালিকানার সকল ডকুমেন্টস গুলো, সকল এলিমেন্টস গুলো বিজ্ঞ আদালতের সামনে উপস্থাপন করে আপনার অংশ অনুযায়ী আপনি বন্টননামা দলিল তৈরি করে নিতে পারছেন। এখানে আপনার যৌথভাবে খতিয়ান প্রস্তুত করার কোনো ঝামেলাও আপনার থাকবে না। যদিও এই নতুন সরকার শর্ত প্রদান করেছে যে যদি আপনাদের বন্টননামা দলিল না থাকে তাহলে আপনার সকল ওয়ারিশ সম্মিলিতভাবে যদি এসিল্যান্ড মহোদয়ের কাছে একটা ওয়ারিশান সনদ প্রদর্শন করেন এন্ড দেন হচ্ছে যে নামজারির জন্য আবেদন করেন, তাহলে এসিল্যান্ড মহোদয় আপনাদেরকে একটি জয়েন্ট খতিয়ানের ভিত্তিতে একটি নামজারি প্রদান করবেন। তবে অবশ্যই এই ক্ষেত্রে মনে রাখবেন এখানে সকল ওয়ারিশের সম্মতিতে এবং সম্মিলিতভাবে বা সকল ওয়ারিশের উপস্থিতিতে এটা হতে হবে। এটাও কিন্তু এক প্রকারের বন্টননামা করার মতোই হওয়ার। অনেক ক্ষেত্রে অনেক ওয়ারিশ বিদেশে অবস্থান করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা সঠিক ওয়ারিশান সনদ প্রদান করার মাধ্যমে আপনাদের পৈতৃক সম্পত্তি থেকে পাওয়া যৌথ খতিয়ানের ভিত্তিতে নাম জারি করে নিতে পারবেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে যৌথ খতিয়ানের ভিত্তিতে নাম জারি করেও সেখানে কিন্তু আপনি লাভবান হতে পারছেন না, কেননা আপনি এককভাবে যতক্ষণ পর্যন্ত না মালিক হতে না পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি তো নিজের ইচ্ছা অনুযায়ী সে জমিটা ব্যবহার করতে পারছেন না, বেচা বিক্রিও করতে পারছেন না। আর এখান থেকে সরকারের পক্ষ থেকে উদ্বুদ্ধ করা হচ্ছে যে আপনি যদি বাটোয়ারা মামলা দায়ের করেন বা ফাইল এ কেস ফর পার্টিশন শুট, তাহলে 1 থেকে 2 বছরের ভিতরে আপনি মামলা নিষ্পত্তি করে আপনার নিজের অংশটুকু নিয়ে আলাদাভাবে আপনি নিজের নামে নামজারি করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, যদি আপনার এলাকায় এখনো অটোমেশন সিস্টেম চালু না হয় তাহলে ইমিডিয়েটলি আপনার পৈতৃক দিক থেকে পাওয়া সম্পত্তি নিজেদের নামে নামজারি করে নেওয়ার প্রসেস গ্রহণ করুন। নতুবা যখন অটোমেশন সিস্টেম চালু হয়ে যাবে তখন কিন্তু আপনি চাইলেও আর এসিল্যান্ড মহোদয়ের কাছে নামজারি করে নিতে পারছেন না। এমনকি আপনার তখন সকলে সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করলেও কিন্তু এসিল্যান্ড আর নাম জারি করে দিতে পারবেন না। দিস ইজ দ্য রিজন। তখন তার অক্ষমতা থাকবে। অটোমেশন সিস্টেমে তখন স্বয়ংক্রিয়ভাবে নামজারির জন্য নতুন দলিল যেগুলো হবে সেগুলো অটোমেশন সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে নামজারি প্রদান করা হবে। সুতরাং ভিউয়ার্স, বেসিক্যালি এই 2 শ্রেণীর ভূমি মালিক চরম বিপদের মধ্যে রয়েছে। তাই ইমিডিয়েটলি আপনারা অটোমেশন সিস্টেম চালু হওয়ার পূর্বেই নামজারিটা করে নেন। পরবর্তীতে কিন্তু আপনারা কখনো আর নিজেদের নামে নামজারি করে নিতে পারবেন না, তেমনি মালিকানাও আপনারা ধরে রাখতে পারবেন না। আর যদি বিডিএস জরিপ শুরু হয়ে যায়, বিডিএস জরিপে যদি একবার যদি আপনার সেই নাম যদি ডিসপ্লেস হয়ে যায়, অন্যজনের নামে হয়ে যায়, নামজারি করা আরো ইম্পসিবল হয়ে যাবে। দ্যাটস ওয়াই আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কোন 2 শ্রেণীর জমির নামজারি আর দেওয়া হবে না। সকলে ভালো থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।